তো আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখানে পেনিট্রেশন টেস্টিং নামে একটা বেশ কাঠামোগত প্রক্রিয়া নিয়ে কথা বলবো। আর সত্যি বলতে কি, এটাকে অনেকটা একটা নৈতিক বা এথিক্যাল হাইস্টের সাথে তুলনা করা চলে। ভাবুন তো, শত্রুরা আপনার দুর্গে হানা দেওয়ার আগেই যদি আপনি নিজের সুরক্ষাটা পরীক্ষা করে নিতে পারেন কেমন হয়? পেনিট্রেশন টেস্টিং বা পেন টেস্টিং ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজে। আর যে কোনো প্রতিষ্ঠানের ডিজিটাল সুরক্ষার জন্য এটা যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, চলুন তাহলে বিষয়টার আরও একটু গভীরে যাওয়া যাক। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই নৈতিক হানা বা পেনিট্রেশন টেস্টিংয়ের মিশনটা আসলে কি, আর সেই সাথে এটাও দেখব যে এই বিশেষ টিম আর আসল যারা অপরাধী তাদের মধ্যকার মূল পার্থক্যটা ঠিক কোথায়। আর এই পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে আছে ক্ষতিকারক আক্রমণকারী, যারা কোনো অনুমতি ছাড়াই ক্ষতি বা চুরির উদ্দেশ্যে কাজ করে, আর অন্যদিকে আমাদের নৈতিক পেন টেস্টাররা কাজ করেন সম্পূর্ণ অনুমতি নিয়ে। তাদের লক্ষ্য কিন্তু ক্ষতি করা নয়, বরং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। একজন বন ভাঙতে চায়, আরেকজন ভাঙার আগেই সেই পথটা দেখিয়ে দিতে চায়। তো এই পেনিট্রেশন টেস্টিং জিনিসটা আসলে কি? যদি আমরা একটা আনুষ্ঠানিক সংজ্ঞা দেখি, যেমন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি বা নেস্ট যেটা বলছে, এটা হলো এমন একটা নিরাপত্তা পরীক্ষা যেখানে বিশেষজ্ঞরা একেবারে বাস্তব জগতের আক্রমণের মতো করে একটা নকল আক্রমণ চালান। উদ্দেশ্য একটাই, অন্যরা কোনো দুর্বলতা খুঁজে পাওয়ার আগেই সেই সিস্টেমের ফাঁকফোকরগুলো চিহ্নিত করা। একটা সফল পেশাদার অভিযানের মতোই একটা ভালো পেন টেস্ট কিন্তু হুট করে হয় না। এর একটা সুস্পষ্ট 4 পর্যায়ের পদ্ধতি আছে: পরিকল্পনা, তথ্য সংগ্রহ, আক্রমণ আর সবশেষে রিপোর্টিং। কোনো কিছুই এখানে অনুমানের উপর ছেড়ে দেওয়া হয় না, সব কিছু একেবারে ছকে বাঁধা। চলুন তাহলে আমরা প্রথম দুটো ধাপে ঢুকে পড়ি। এই ধাপ দুটো হল পরিকল্পনা আর তথ্য সংগ্রহ। এখানেই কিন্তু আসল হোমওয়ার্কটা করা হয়, মানে খুব সতর্কতার সাথে পুরো মিশনের ছক কষা হয় আর টার্গেট সম্পর্কে গোয়েন্দা তথ্য জোগাড় করা হয়। যে কোনো অপারেশনের আগে যেমন একটা মিশন ব্রিফিং হয়, ঠিক সেরকমই কোনো রকম অ্যাকশনে যাওয়ার আগেই এর ভিত্তিটা মজবুত করে নিতে হয়। আর এই পরিকল্পনা পর্বেই কিন্তু পুরো মিশনের নিয়মকানুন ঠিক করা হয়। এই পর্যায়ে দলের জন্য কিছু নির্দিষ্ট আচরণবিধি বা কাজের নিয়ম ঠিক করা হয়। যেমন ধরুন, ম্যানেজমেন্টের চূড়ান্ত অনুমোদন নেওয়া, পরীক্ষার নিয়মকানুনগুলো একেবারে কাগজে কলমে লিখে ফেলা, আর পরীক্ষার আসল লক্ষ্যটা কী হবে সেটাও ঠিক করে নেওয়া। সবচেয়ে জরুরি বিষয় হলো, এই পর্যায়ে কিন্তু কোনো আসল টেস্টিং হয় না, শুধুই পরিকল্পনা। পরিকল্পনা পর্ব শেষ, এবার আসল কাজ শুরু, মানে তথ্য সংগ্রহের পালা। এই পর্যায়ে টেস্টাররা অনেকটা গোয়েন্দার মতো কাজ করেন। তারা বাইরে থেকে টার্গেট সিস্টেমটাকে খুঁটিয়ে দেখেন, সেটার একটা ম্যাপ তৈরি করেন, আর ভেতরে ঢোকার সম্ভাব্য রাস্তাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। আর তথ্য সংগ্রহের কৌশলগুলো কিন্তু বেশ মজার। একদিকে যেমন পাবলিক রেজিস্ট্রেশন ডেটা বা ডিএনএসের মতো টেকনিক্যাল জিনিসপত্র বিশ্লেষণ করা হয়, তেমনি সার্ভিস ভার্সন জানার জন্য ব্যানার গ্র্যাবিংয়ের মতো কাজও করা হয়। এমনকি ভাবা যায় অনেক সময় সরাসরি অফিসে গিয়েও পরিস্থিতি দেখা হয়। আর হ্যাঁ, ডাস্টবিন ঘেটে ফেলে দেওয়া কাগজপত্র খোঁজা বা ডাস্টবিন ডাইভিং ও কিন্তু এই তালিকার বাইরে নয়। মানে হাইটেক থেকে লুটেক কোনো কিছুই বাদ যায় না। তো পরিকল্পনা আর তথ্য সংগ্রহ শেষ। এবার আমরা চলে এসেছি পুরো প্রক্রিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে, আর সেটা হলো অ্যাটাক বা আক্রমণ পর্যায়। এতদিন ধরে যেসব তথ্য জোগাড় করা হলো, এবার সেগুলোকে কাজে লাগিয়ে সিস্টেমের দুর্বলতা ভেদ করার চেষ্টা করা হবে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা সাধারণ স্ক্যান আপনাকে শুধু বলতে পারে যে ওই দেখুন একটা জানালা খোলা আছে, কিন্তু অ্যাট্যাক ফেজ হলো সেই পর্যায়ে যেখানে টেস্টাররা সত্যি সত্যি সেই জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এটা নিশ্চিত করার জন্য যে দুর্বলতাটা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও কাজে লাগানো সম্ভব। আর একবার ভেতরে ঢুকতে পারলেই কিন্তু কাজ শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হয় একটা নতুন চক্র। প্রথমে অ্যাক্সেস পাওয়া, তারপর নিজের ক্ষমতা বা প্রিভিলেজ বাড়ানো, সিস্টেমটা ঘুরে দেখা, দরকার হলে নতুন টুলস ইনস্টল করা, আর তারপর আবার নতুন করে তথ্য সংগ্রহ করা। মানে একটা সফলতা পরের সফলতার রাস্তা তৈরি করে দেয়। সাধারণত এই আক্রমণগুলো দুটো প্রধান দুর্বলতাকে টার্গেট করে। একটা হলো ভুল কনফিগারেশন, মানে ধরুন কেউ ডিফল্ট পাসওয়ার্ড বদলাতে ভুলে গেছে বা কোনো সেটিংস ঠিকমতো করেনি। এগুলো খুব সাধারণ মানসিক ভুল। আর দ্বিতীয়টা হলো কার্নেল ফ্লো, যেটা কিনা অপারেটিং সিস্টেমের একেবারে মূল কোডের ভেতরে থাকা কোনো জটিল প্রযুক্তিগত ত্রুটি, যা পুরো সিস্টেমটাকেই ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। তো অভিযান বা হেস্ট শেষ, কিন্তু মিশনের সবচেয়ে মূল্যবান অংশটা কিন্তু এখনও বাকি। আর সেটাই হলো কাজের পরের রিপোর্ট, যা কিনা এই পুরো অপারেশনের আসল পুরস্কার।
এই প্রসঙ্গে ওপেন সোর্স সিকিউরিটি টেস্টিং মেথোডোলজি ম্যানুয়ালের একটা কথা আমার খুব ভালো লাগে। কথাটা হলো, সিকিউরিটিকে চিরকাল টিকে থাকতে হবে না, শুধু ততক্ষণ থাকলেই চলবে যতক্ষণ না অন্যরা এর অনুপস্থিতিটা টের পায়। এর মানেটা খুব সহজ, আপনাকে অভেদ্য হতে হবে না, শুধু আক্রমণকারীদের থেকে এক ধাপ এগিয়ে থাকলেই চলবে। এবার আসি চতুর্থ এবং শেষ পর্যায়ে, রিপোর্টিং। আর এটা কিন্তু এমন একটা পর্যায়ে যা আসলে প্রথম থেকেই বাকি সবগুলোর সাথে সাথেই চলতে থাকে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আবিষ্কার খুব যত্ন করে লিখে রাখা হয়, যাতে শেষে একটা সম্পূর্ণ আর কার্যকারী রিপোর্ট তৈরি করা যায়, যা আসলে উন্নত প্রতিরক্ষার একটা নীল নকশা। তো এই চূড়ান্ত রিপোর্টে ঠিক কি কি থাকে? এখানে থাকে চিহ্নিত সব দুর্বলতার একেবারে বিস্তারিত বিবরণ। প্রতিটি দুর্বলতার ঝুঁকির মাত্রা কেমন সেটাও বলা থাকে। আর সবচেয়ে জরুরি হল, এই দুর্বলতাগুলো কিভাবে ঠিক করা যাবে তার সুস্পষ্ট নির্দেশনা দেয়া থাকে। সাথে তো তথ্য সংগ্রহ আর আক্রমণ পর্বের সব লিখিত লগ তো থাকছেই। তাহলে মহড়া শেষ হল। এখন প্রশ্ন হল, এরপর আসল আক্রমণ এলে আমাদের দেয়ালগুলো কি যথেষ্ট শক্তিশালী থাকবে? পেনিট্রেশন টেস্টিং ঠিক এটাই করে, আক্রমণকারীর কৌশলকেই প্রতিরক্ষার অস্ত্রে পরিণত করে, আর আমাদের হাতে তুলে দেয় সেই সব জরুরি তথ্য যা এই কঠিন প্রশ্নটার উত্তর দিতে সাহায্য করে।